মধ্যরাতে ডক্টর ইউনূসের সমস্ত অপকর্ম তুলে মুখোশ খুলে দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু পেলাম মবক্রেসি। এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু মবক্রেসি যখন তারা পাচ্ছেন তখন বিএনপি মব ঠেকাতে কতটা সোচ্চার হতে পারছে কিংবা হচ্ছে সেই প্রশ্নও সামনে আসছে। বাংলাদেশে যারা বিপ্লবী আছে তাদের জন্য একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট করা, ওসমান হাদিকে যারা শেষ করে দিয়েছে তাদের পেছনে আসলে কে ছিল মাস্টারমাইন্ড? সালাউদ্দিন আহমেদ বলছেন যে চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি। যে জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মধ্যরাতে ডক্টর ইউনূসের মুখোশ খুলে দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সমস্ত কুকর্ম অপকর্ম তুলে ধরেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আবার কঠিন অ্যাকশন নিচ্ছেন সকালেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারে যে আক্রমণ, আগুন, ভাঙচুর, হামলা, এই ঘটনাগুলো বিশ্ব দরবারে চলে গেছে। বিশ্বের প্রায় সমস্ত গণমাধ্যমে খবর এসেছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়াও আসছে। জাতিসংঘ থেকে প্রতিক্রিয়া এসেছে, এবার ইইউ দেশগুলোর পক্ষ থেকে আসলো প্রতিক্রিয়া। ইইউ রাষ্ট্রদূত প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে সফর করলেন, সেখানে পরিদর্শন করলেন ঘটনাস্থল এবং তিনি তীব্র মন্তব্য প্রকাশ করলেন। তীব্র মন্তব্যে তিনি কি বললেন, কি হচ্ছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, যদিও এখন পর্যন্ত কোনো মামলা মোকদ্দমার খবর আমরা জানি না। প্রথম আলো এখন পর্যন্ত কিংবা ডেইলি স্টারও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আজকে বিএনপি সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় অনুষ্ঠান করেছে রাজধানীর একটা অভিজাত রেস্টুরেন্টে। সেখানে প্রথম আলোর সম্পাদককে অনেক কথা বলতে শুনেছি আমরা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু পেলাম মবক্রেসি। এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু মবক্রেসি যখন তারা পাচ্ছেন তখন বিএনপি মব ঠেকাতে কতটা সোচ্চার হতে পারছে কিংবা হচ্ছে সেই প্রশ্নও সামনে আসছে। কি বললেন ইউএ রাষ্ট্রদূত, তার কথাগুলো বিশ্লেষণ করে এবং সালাউদ্দিন আহমেদ এবং মতিউর রহমানের বক্তব্য বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব প্রথম আলো ডেইলি স্টারে হামলা ব্যাপারে কি হতে যাচ্ছে সামনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইইউ রাষ্ট্রদূতের কথা। প্রথম আলো ডেইলি স্টার ভবন পরিদর্শন করেছেন আজকে। এর আগে প্রথম আলোতে যেদিন হামলা হয়, সেই হামলা সংগঠিত হওয়ার আগে যখন শাহবাগ থেকে মিছিল রওনা দেয়, তখনই প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ থেকে সরকারের সমস্ত বাহিনীকে এবং সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সরকার কিংবা সরকারের কোনো বাহিনী সেগুলো ঠেকানোর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ থেকে। ইইউ রাষ্ট্রদূত আজকে সেখানে পরিদর্শন করলেন। পরিদর্শন করে সে যেটা বললেন, জাগো নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ইইউ রাষ্ট্রদূত, প্রথম আলো ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত। গণতন্ত্রের জন্য এটা ভয়াবহ, এটা বলছেন তিনি। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপরে সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভয়াবহ মুহূর্ত। তিনি আজকে এই পরিদর্শন করেন। এ সময় ইইউ রাষ্ট্রদূত বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করেন। ভবনের সামনে অবস্থান করে তিনি হামলা পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ঘটনার সার্বিক দিক নিয়ে কথা বলেন। পরিদর্শনকালে মাইকেল মিলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা সম্পর্কেও খোঁজ খবর নেন। রাষ্ট্রদূত বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলো ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর প্রথম আলোর সব সাংবাদিকের প্রতি সংহতি জানাতেই আমি এখানে এসেছি। প্রথম আলো ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন মত প্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এ ধরনের ঘটনা আর কখনোই ঘটবে না। এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি ভয়াবহ মুহূর্ত। সাংবাদিকদের উদ্দেশ্যে মাইকেল মিলার বলেন, এই সময় আপনাদের দৃঢ় থাকতে হবে, আবার নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সংবাদ প্রকাশ এবং পরিবেশন অব্যাহত রাখতে হবে। এই কথা তিনি যখন বলছেন, তখন আজকে আমরা দেখেছি যে একটি মত বিনিময় সভা করেছে বিএনপি সাংবাদিকদের সঙ্গে। সেখানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বেশ দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি আওয়ামী লীগ আমলের প্রচণ্ড সমালোচনা করেছেন। আওয়ামী লীগ আমলে তার পত্রিকা এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, গণভবনে ঢুকতে দেওয়া হয়নি, নানা ধরনের ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল। কিন্তু মতিউর রহমান এটা বললেন না যে আওয়ামী লীগের আমলে প্রথম আলোতে কখনো হামলা হয়নি, ডেইলি স্টারে কখনো হামলা হয়নি, যেটা এই সরকারের আমলে হলো। যেটা তাদের উপরে যে আক্রমণ, সেই আক্রমণ আওয়ামী লীগের সময় শেখ হাসিনা সংসদে সরাসরি দাঁড়িয়ে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছিলেন, এটা যেমন সত্য, তেমনি হামলার ঘটনা ঘটেনি এটাও সত্য। এখন যখন হামলার ঘটনা
ঘটছে তখন তিনি কোনটাকে বড় করে দেখছেন। আওয়ামী লীগের আমলের নিপীড়ন নিষ্পেষণ, এক ধরনের গণভবনে নিষিদ্ধ করে রাখা সিলেক্টেড সাংবাদিকদের শেখ হাসিনা ডাকতেন, সেরকম কথা বলেছেন তিনি, যেগুলো একেবারেই সত্য কথা। কিন্তু সেই ব্যাপারগুলো বড়, নাকি যখন প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হলো, পুরো দুটো ভবন পুড়িয়ে কয়লা করে দেওয়া হলো, সেই ব্যাপারটা কে তিনি গুরুত্ব দেবেন? ব্যাপারগুলো খুব একটা ফয়সালার দিকে গেল না। যখন তার কথাগুলো ফয়সালার দিকে গেল না, আমরা দেখেছি যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ডেইলি স্টারে কলাম লিখেছিলেন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে। যখন আলোচনা হচ্ছিল, আলোচনা উঠলো যে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বিরক্ত, পদত্যাগ করবেন, এরকম আলোচনা যখন উঠলো, তখন মাহফুজ আনাম কিন্তু তার পত্রিকায় একটা কলাম লিখেছিলেন যে আপনি পদত্যাগ করবেন না, আপনি থেকে যান প্লিজ। তার কলামের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তিনি যেটা বলছেন, তিনি বলতে চেয়েছেন যে প্লিজ ডোন্ট রিজাইন অ্যান্ড অ্যাপিল টু প্রফেসর ইউনুস। যে প্রধান উপদেষ্টাকে তিনি বললেন যে আপনি প্লিজ পদত্যাগ করবেন না, আপনি থেকে যান, আপনাকে দেশের প্রয়োজন, সেই প্রধান উপদেষ্টা দায়িত্ব থাকাকালীন সময়ে প্রথম আলো ডেইলি স্টার যখন অভিযোগ করছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েও তারা পাননি, তারা কেউই ঠেকাতে আসেননি, প্রথম আলো তার একটা ভিডিও প্রতিবেদনে প্রকাশ করেছে যে রাত 2:30টার দিকে তাদের ভবনে এসে মানে সেটার আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী, অথচ আক্রমণের ঘটনা ঘটেছে 12টার দিকে, 2.5 ঘন্টা পরে আসে। এই ব্যাপারেও যখন বলছে, তখন কোনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা একটা বড় প্রশ্ন বটে। সেই প্রশ্নের পাশাপাশি তিনি যখন এই ধরনের কথা বলছেন, তখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বরং একটু কঠোর কথা বলছেন। তিনি একদিকে যেমন বলছেন চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি, তেমনি তাকে নিয়ে পত্রিকা আর একটা শিরোনাম করেছে আজকের পত্রিকা, সেটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি। ভয়াবহ কথা, পত্রিকা অফিসে হামলার নাকি গোয়েন্দা তথ্য ছিল যে হামলা হতে পারে, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, সেই অভিযোগ করছেন সালাউদ্দিন আহমেদ। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপিকেও আজকে সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছেন যে সাংবাদিকদের সবাইকে ডেকে মত বিনিময় সভা করেছে। এই ব্যাপারগুলো হয়েছে আজকে। কিন্তু সার্বিক যে বিষয়গুলো, ইউ রাষ্ট্রদূত যেটা বললেন, স্বাধীন মত প্রকাশে গণমাধ্যমের উপরে যে হামলা করা হয়েছে, এটা স্বাধীন মত প্রকাশে এবং গণতন্ত্রের উপরে এটা হামলা। এই ব্যাপারটা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে এবং যত দ্রুত এটার ব্যাপারে একটা ফয়সালা করতে পারবে যে ভাঙাভাঙি, হিংসা, বিদ্বেষ, ঘৃণার চাষ দিয়ে আসলে দেশ গড়া যাবে না। যেটা ওসমান হাদিও বলেছিলেন যে আপনার আইডিওলজি ভিন্ন হতে পারে, প্রথম আলোর আইডিওলজি ভিন্ন হতে পারে, কিন্তু আপনি প্রথম আলোকে আক্রমণ করে তো কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রথম আলোকে যদি আপনি টক্কর দিতে চান, তাহলে আরেকটা প্রথম আলো আপনাকে তৈরি করতে হবে, যেটা প্রথম আলোর চাইতেও বড় প্রথম আলো হবে। সেটা তৈরি করে আপনার আইডিওলজি দিয়ে প্রথম আলোর সঙ্গে আপনাকে টক্কর দিতে হবে। ওসমান হাদি এর আগে প্রথম আলোতে বিভিন্ন সময় হামলার যে চেষ্টা হয়েছিল সেই সম্পর্কে বলেছিলেন, অথচ তার সমর্থক কিংবা তার ভক্ত এরকম পরিচয় দিয়ে প্রথম আলো ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটানো হলো, সেই ঘটনাগুলোকে আবার এনসিপি সহ বিভিন্ন পক্ষ থেকে ডিজোন করা হচ্ছে, বলছে যে, এবং ইনকিলাব মঞ্চ থেকেও ডিজোন করা হচ্ছে যে তারা হাদির ভক্ত হতে পারে না কিংবা হাদির সমর্থক হতে পারে না। মানে অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক কিছুই হচ্ছে, অনেক কিছুই হতে দেখছি আমরা। কিন্তু যেটাই হোক, সেটা যেন দেশের মঙ্গলে হয়, দেশের স্বার্থে হয়। প্রফেসর ইউনুসের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে যদি কোনোভাবেই খোঁজা হয়, তাহলে খুঁজে পাওয়া যাবে না। প্রফেসর ইউনুস আমাদের কাছে একটা মানে কি বলবো, যে একটা আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা ছিল, কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো, কিংবা তার আশেপাশে যারা রয়েছেন তারা হয়তো পরিপূর্ণভাবে তাকে সহযোগিতা করছেন না, সেই কারণে অনেক ব্যত্যয় ঘটছে। কিন্তু সেই ব্যত্যয়গুলো ঘটার সাথে সাথে আমরা যদি সেই গর্তগুলো ফিল আপ করার উদ্যোগ দেখি, তাহলে আমরা মনে হয় আশান্বিত হতে পারবো। এক্ষেত্রেও সেটাই বলার, এর চাইতে বলার কিছু হয়তো বেশি। আজকে দেখেন দুইটা বক্তব্য। একটা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি। আর মতিউর রহমান প্রথম আলো সম্পাদক বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। আসলে একটা নতুন সংকটের মধ্যে আমরা পড়েছি। কি সেই সংকট? দর্শক, একটু বিশ্লেষণ করি। সালাউদ্দিন আহমেদ রাজনীতি, মতিউর রহমান সাংবাদিক। আজকে দেখেন সাংবাদিক, রাজনীতিক সবার কণ্ঠে হতাশা, যে চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবক্রেসি। এখন সেই হতাশার সাথে সুর মিলিয়ে মতিউর রহমানও বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে সেই মনে আছে এরশাদের বিরুদ্ধে, এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে একটা লড়াই চলেছিল। সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া। 7 দলীয় জোট আর 15 দলীয় জোট, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট আর 15 দলীয় জোট শেখ হাসিনার নেতৃত্বে। তারা আন্দোলন করলো, পতন ঘটালো। পতনের পর থেকেই বিবাদ, বিসম্বাদ, কারণ ক্ষমতার প্রশ্নে। ঠিক একই পরিস্থিতি, দুইটা তুলনা করেন। এরশাদ পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি, এখন সেই পরিস্থিতিটা আরো চরম অবনতি হয়েছে। কারণ তখন কিন্তু ধর্মীয় উগ্রতা ছিল না, এখন কিন্তু ধর্মের নামে উগ্রতা দেখানো হচ্ছে, যেটা বাংলাদেশে অতীতে অনুপস্থিত ছিল।
শঙ্কা ছিল যে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী মাথা চাড়া না দেয়, কিন্তু সেই শঙ্কাটা চাপা পড়েছিল, কারণ নেতৃত্বে ছিল বিএনপি, এক পক্ষে আরেকদিকে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ সর্বনাশটা করে ফেললো, আওয়ামী লীগ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করলো এমন একটা দেশে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং তারা যখন দুর্নীতি লুটপাটে দিকে নিমজ্জিত হলো, তখন ধর্ম আস্তে আস্তে সামনে মাথা ছাড়া দিল, এবং ধর্মকে পুঁজি করে একদল বলল যে এই পাপাচার অনাচার হাত থেকে বাঁচতে গেলে ধর্মকে হাতিয়ার করে আগাইতে হবে, এবং আস্তে আস্তে কিন্তু সেটাই একটা বহিঃপ্রকাশ ঘটলো ভুলভাবে, এবং তার একটা উগ্রতা এখন দেখা যাচ্ছে। আবার এটাকে পুঁজি করতেছে সামনে যেহেতু ক্ষমতা, যে জামাত কখনো ক্ষমতার স্বপ্নও করেনি, স্বপ্ন অসম্ভব ছিল, এখন সে স্বপ্ন দেখছে, আর এই স্বপ্ন দেখতে যে নানা রকম প্লট তৈরি করা হচ্ছে। উগ্রপন্থীরা পুরো রাজনীতির মাঠ দখল করে ফেলেছে। সেই বক্তব্য এখন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে। এখন কথা হলো, সালাউদ্দিন আহমেদ যেহেতু একটা দলকে, বড় রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন, তিনি যখন হতাশা ছড়ান, বলেন চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবক্রেসি, তখন কিন্তু আর আসার কোনো আলো দেখা যায় না। কারণ বিএনপির প্রচুর সুযোগ ছিল, পুরো দলটা পট পরিবর্তনের পর তারা রাজনৈতিক দলকে নিয়ে ইউনূস সাহেবকে বলবে ইলেকশন দেন, এই সংস্কার বিচার আমরা করব, এটা রাজনীতিকদের দায়িত্ব, এটা সুশীল সমাজ এনজিও তাদের কাজ না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি এর গুরুত্ব অনুধাবন করতে পারেনি, বিপদটা বুঝতে পারেনি, আর এই সুযোগটা কিন্তু উগ্রপন্থীরা কাজে লাগিয়েছে। ফলে পরিস্থিতি এখন এমন যে নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের মধ্য দিয়ে উত্তরণ ঘটবে কি ঘটবে না, এমন একটা অবস্থা। যার কারণে মতিউর রহমান বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। সত্য, সেই ঐক্যটা কোথায়? সেই 15 বছরের ঐক্যটাও থাকলো না ক্ষমতার প্রশ্নে। পট পরিবর্তনের পর সাথে সাথে বিএনপিকে ভিলেন বানানো হলো, বিএনপির তৃণমূলে কোনো কন্ট্রোল থাকলো না, এটাও সত্য। চাঁদাবাজ সেই আওয়ামী লীগ আমলে সেই দুঃশাসনের নানা উপকরণগুলো পেয়ে বসলো বিএনপিকে তৃণমূল পর্যায়ে। তাতে হঠাৎ করে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল, পুলিশ দুর্বল, পুলিশ আরো দুর্নীতিগ্রস্ত হলো, প্রশাসন একই ধারা, অর্থাৎ যা যা মানে আওয়ামী লীগ রেখে গেল সেইগুলো বর্তালো বর্তমান প্রশাসন, পুলিশ, বিএনপি, রাজনীতি দলগুলোর উপর। এটাকেও কেন্দ্র করে ধর্মীয় রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করলো যে আওয়ামী লীগও যা, বিএনপিও তাই। ব্যাপক প্রচার প্রচারণা চালানো হলো, বিপদ বুঝতে পারলো বিএনপি। বিএনপি দেখলো যে তাদেরই জোট সঙ্গী, তাদেরই সরকার সঙ্গী জামাত এইভাবে যখন অপপ্রচার করছে, তখন তারা দেখছে যে এ তো আরেক দিকে নিয়ে যাচ্ছে, তারা তখন সোচ্চার হলো। কিন্তু সেই সোচ্চারটা বক্তৃতা বিবৃতিতে, স্বাধীনতার মুক্তিযুদ্ধের যখন কথা নিয়ে আসলো, তখন দেখা গেল পুরো সংবিধান নাই অবস্থা। তখন বিএনপি মানে ভুলটা বুঝতে পারলো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যখন তারা এটাকে নিয়ে আঁকড়ে ধরলো, কিন্তু মাঠে সেভাবে নামলো না, তারা মাঠকে সংগঠিত করতে পারলো না। যে দুর্বলতা তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারলো না, এই যে আওয়ামী লীগের দুঃশাসনের ফলাফল নিয়ে যখন মেতে থাকলো, সেই তৃণমূলকে সংগঠিত করে যে তার শক্তি বাড়াবে, রাজনীতির মাঠটা দখলে আনবে, সেই কাজটা তারা করলো না। যার জন্য সারা দেশব্যাপী মব ছড়িয়ে পড়লো। বিএনপি নীরব দর্শক হলো। প্রথম দিকে তারা বুঝতে না পেরে তারাও যুক্ত ছিল, পরে বুঝতে পেরে তারা সরে গেল, কিন্তু মব ঠেকানোর একটা রাজনৈতিক যেই প্রতিরোধ গড়ে তোলার জনগণকে নিয়ে, সেই কাজটা কিন্তু তারা করলো না। জামাত দূরে থাকলো, মাঝে মধ্যে বিবৃতি দিয়ে বললো এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, কিন্তু ঠেকানোর চেষ্টা করছে না। কিন্তু দেখেন 5ই আগস্ট পট পরিবর্তনের পর তারা বললো যে হিন্দু মন্দির কিন্তু আমরা রক্ষা করেছি, কিন্তু চরম বিপদের সময় তারা এখন আর রক্ষা করছে না কোন প্রতিষ্ঠানকে। একদম চরম খারাপ একটি বাস্তবতা, যেটা এরশাদ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তার থেকেও একটা অবনতি। সেই কারণে মতিউর রহমান বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা, সত্যি সেই রাজনৈতিক সমঝোতা যদি গড়ে না ওঠে, আর যদি বিএনপি, জামাত এবং উগ্রপন্থীদের মধ্যে হানাহানি বাড়তে থাকে, এবং হয়তো তারেক রহমান আসার পর সেই রাজনৈতিক তীব্রতা বা উত্তেজনা আরো বাড়বে, সেটাকে যদি গণতান্ত্রিকভাবে মোকাবেলা না করা যায়, যদি এটা সহিংসতার পথ ধরে এগোতে থাকে, তাহলে সর্বনাশ ঘটে যাবে। এর মধ্যে ওসমান হাদিকে ঘিরে দেখেন ভারতের সাথে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে আমাদের সার্বভৌমত্ব আরো বড় ধরনের ধাক্কা খেতে থাকলো, এবং নাজুক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি না যে আগামী কয়েকদিনের মধ্যে কি ঘটনা ঘটবে।
সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেসব কথাগুলো বলল, তাছাড়া আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে নানান ধরনের চাপ, নানান ধরনের কথা বের হয়ে আসতেছে, সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কঠিন বিপদে পড়ে গেছে। দর্শক, এইগুলোর কারণে এখন বাংলাদেশ কোন দিকে যেতে পারে, বাংলাদেশে কি হওয়ার সম্ভাবনা আছে, তাছাড়া দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে এখন কি করা উচিত সেনাপ্রধানের, আপনাদের মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।